ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম। দেখুন, আওয়ামী লীগ এদেশে ফিরে আসাটা খুব সহজ নয়, কারণ আওয়ামী লীগের কার্যক্রম এদেশের তরুণ সমাজের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে। এই ক্ষত যুগের পর যুগ থাকবে। আমি গতকালকে একটা শোতে বলেছিলাম যে শেখ মুজিবের বাকশাল আমাদের প্রবীণদের মাঝে ক্ষত তৈরি করেছে। সে বাকশাল যখন হয়েছে, যারা প্রবীণ এখন যারা নবীন, যারা তরুণ, যারা জেনজি, আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয়েছে জেনজিদের আন্দোলনের প্রেক্ষিতে। এবং বাংলাদেশে দীর্ঘ সময়ে অনেক সরকার পতন হয়েছে। দেখুন, ৭৫ 15 আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ সিম্পিতি পেয়েছে। সেটা ধারণ করে 21 বছর পরে তার ক্ষমা ভিক্ষা সে ক্ষমতা আসতে হয়েছে। এবার আওয়ামী লীগ জনগণ দ্বারা পুরোটাই প্রত্যাখ্যাত হয়েছে এবং তো এমন একটা দৃশ্যপট এখন আমাদের সামনে খুব স্পষ্ট দিবালোকের মতো। সেই জায়গায় এসে 2 বছরের যেতে না যেতেই তারা আবার দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে, যারা আমরা এই আলোচনা তোলার চেষ্টা করি। আমরা ইদানিং খেয়াল করলাম নানা মিডিয়ার সুযোগে এক শ্রেণিক সাংবাদিক আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন বা বুদ্ধিজীবীও আছেন, তারা এ নিয়ে বিনিয়ে জনগণকে আওয়ামী লীগের সে অপকর্ম বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এদেশের জনগণ যেই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, আমার কাছে মনে হচ্ছে আরও বহু সময় লাগবে। এত তাড়াতাড়ি এসে বাংলাদেশের রাজনীতি করবে আর এদেশের তরুণ সমাজ, যুব সমাজ আওয়ামী লীগকে সহজে সহ্য করে নেবে, এটি মনে করা কোনো সুযোগ নেই। একই সময় আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের আমির নতুন করে আবারও বিপ্লবের সময় হয়েছে, এরকম একটা হুঁশিয়ারিও দিয়েছেন। মানে বিপ্লবটা আসলে ঠিক কয়বার হয়? মানে বারবার আসলে বিপ্লব করলে সেই বিপ্লবটা কতখানি সত্যিকার অর্থে গ্রহণ করার মতন অবস্থানেও থাকে বাংলাদেশের মানুষ? দেখুন, বিপ্লব শব্দটা একটা খুব জৌলসপূর্ণ শব্দ আপনি বলতে পারেন। এই শব্দের মধ্যে এক ধরনের আপনার তেজস্বী মনোভাব তৈরি হয়। জামায়াতের আমির এই বক্তব্যটা কোন কারণে দিয়েছেন? 24-এর বিপ্লব যেই কারণে হয়েছে এবং 24-এর বিপ্লবের পরবর্তী বিপ্লবের সুফলটা জনগণ যাতে করে পায়, আমাদের যে রাষ্ট্রীয় বলবেন। দেখেন, আমাদের ঘটনা দুর্ভাগ্য এরকম, বা এটা হয়তো বাস্তবতা রাজনীতির এত বাক খায় যে এটা আপনি মিলাইতে পারবেন না। আজকের বাস্তবতায় আপনি মনে হবে যে না, আওয়ামী লীগ নাই। কখনো কখনো বাস্তবতায় মনে হয়েছে বিএনপি নাই, কখনো কখনো বাস্তবতায় মনে হয়েছে যে জামাত নাই। কিন্তু ফিরে ফিরে আসছে, কিন্তু জামাত ফিরে আসছে। বিএনপির সময়, আওয়ামী লীগের সময় জামাত মনে হচ্ছিল যেন নেই, একদম সেই জামাত ফিরে আসছে। এবং আজকে তারা 77টা আসন নিয়ে সংসদে। তখন তো এমন অবস্থা ছিল, 28শে অক্টোবর লাস্ট, আপনি চিন্তা করেন যেই আমি নির্বাচনটা করলো, তখন তো বিএনপিও নাই। সাথে মিলে আওয়ামী লীগ জামাত মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করছে, সংসদে তাদের সহাবস্থান দেখেছি। তারপরে আবার মানে আওয়ামী লীগ বিএনপি মিলে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার রূপান্তরও দেখেছি। তো কখনো কখনো মিল হয়েছে, অমিল হয়েছে, কিন্তু থেকেই গেছে। কিন্তু কারণ যদি উপাদানগুলো জনগণের মধ্যে থাকে, আদর্শিক উপাদানগুলো, এবং এই 3টা রাজনৈতিক দলের বাস্তবতাটা হলো এটা খুব কঠিন। আপনি একদম নিশ্চিহ্ন করে দেবেন, মানে নাই, এটা হবে না। এটা আপনি এখন শেখ হাসিনার পুরো গোষ্ঠীর যদি 100-150 লোককেও যদি আপনি মানে ফাঁসি দেন, তারপর আওয়ামী লীগ জেগে উঠবে। দেখেন, আওয়ামী লীগ পরিবারের বাইরে, শেখ মুজিবের পরিবারের বাইরে জোহরা তাজউদ্দিনের হাত ধরে কিন্তু আওয়ামী লীগের পুনরুত্থান হয়েছিল। যখন নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘরোয়া রাজনীতির সুযোগ দিল, তখন পুরো আওয়ামী লীগকে সংগঠিত করলো কে? জোহরা তাজউদ্দিন। তো এই জন্য রাজনীতিতে আজকের বাস্তবতায় নিয়ে যদি বলেন যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ যেই কারণে আজকে গণমাধ্যম আজকে আপনি ইনভাইট করতে পারেননি, আমাকে একটা হাফডান একটা মানুষকে দিয়ে কথা বলাচ্ছেন, আপনি সরাসরি করতে পারছেন। এই প্রতিষ্ঠানের মালিকই একজন ছিলেন ইকবাল সোহান চৌধুরী, তাকেও তো আপনি ডাকতে পারেন নাই। এটা হলো বাস্তবতা। তাহলে আপনি যখন অবাধ মুক্ত পরিবেশ দেবেন, তখন আপনি তুলনা করেন। আপনি যে দলকে নিষিদ্ধ করে রাখছেন, যার কার্যক্রম, তার বাস্তবতা আছে কি নেই, এই আলোচনাটা করাটা হলো আপনি তো মানে আপনি বীর মুক্তিযোদ্ধা কাকে বলে? যে পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে লড়াই করছে, তাকে বীর মুক্তিযোদ্ধা বলা হয়। আপনি বাতাসের সাথে যুদ্ধ করে আপনি কখনো বীর মুক্তিযোদ্ধা হবেন? এখন তো অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তো বাতাসের সঙ্গে লড়াই করতেছে। আপনি আগে কার্যক্রম দেখেন, উইথড্র করেন, নির্বাচনে পার্টিসিপেট করতে দেন, দেখেন। আমি বোঝা যাচ্ছে যে আমাদের অবস্থানটা ঠিক আছে। মানে জামাত ইসলামী সত্যিকারভাবে জনগণের হয়ে কথা বলার কারণেই কিন্তু সরকারি দল হলো জামাতের বিরুদ্ধে অবস্থানটা নিয়েছে। দেখুন, আমরা তো মনে করি যে বিএনপি 50% মানুষের সমর্থন পেয়েছে,
পাওয়ার পরে তারা কিন্তু বলটা আমাদের করে ঠেলে দিয়েছে। আমরা খেলবো না, আপনি মাঠে ভালো খেলতে পারছেন না, আপনি জনগণ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, কিংবা আপনাকে বলতে হয় যে সরকারের উপর জনগণের সমর্থনটা বাড়ছে, জোর করে আপনাকে বলতে হয়। দেখুন, আমরা মনে করি এই যে জামাত ইসলামী এখন মাঠে কথাগুলো বলছে, এটি কেন বলছে? এই বলার সুযোগটা তো সরকার দল আমাদের করে দিয়েছে। আপনি যে ইস্যু নিয়ে পার্লামেন্টে মানে কথা বলেছেন বিগত 1.5 বছর যাবৎ, যেই সংস্কারের ইস্যুটা জনগণের দাবি, ওনারা একমত হয়েছেন না সব। তো এখন যদি আপনি এসে প্রথম দিন থেকে আপনি তার বিপক্ষে অবস্থান করেন, আর জামাত ইসলামী, আমাদের তো দায়িত্ব হচ্ছে এরকমই, আমরা বিরোধী দল, আমরা জনগণের পক্ষে কথা বলবো, যাদের সরকার দলের সমর্থন করবে আমাদের সমর্থন বাড়ে, এটা তো আমাদের নিয়ম। যদি আমরা সব সরকার দল হয়ে কথা বলি তাহলে তো আর বাংলাদেশের দরকার নেই, সব একদল হয়ে যাবে। আর যারা এগুলো বলেন, দেখুন ইদানিং রাজনীতিতে অতিকথন লোক শুরু হয়ে গেছে, যে কথার কোনো বেজ নাই, ভিত্তি নাই, এই সময় সব কথা আমরা কারণে দিতে চাই না। জামাত ইসলামী কখনো আওয়ামী লীগ হবে না, আওয়ামী লীগের সম্ভাবনা নাই, কারণ এই দেশের সবচেয়ে বেশি বিগত ফেসিবাদের আমলে আমরা আমাদের নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, আমাদের 500 নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন। উনি এখন চিফ, উনি খুব উপযুক্ত ব্যক্তি নন, তাকে দিয়ে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পন্ন হবে না, কারণ ওনার অ্যাক্টিভিটিস, ওনার ভূমিকা, উনি ভয় পেয়ে যাচ্ছেন। তো একটা বিপ্লবোত্তর সরকার আপনি এখানে গঠন করেছেন, যারা মানে যাদের বিচার আপনার করার কথা, যিনি মূল দায়িত্ব, যদি তিনি দ্বিধাগ্রস্ত হয়ে যান, বিচার কীভাবে হয় বলুন তো? আপনি বিগত 4 মাসে বিচারের অগ্রগতি বলুন তো, কোনো অগ্রগতি আছে, কোনো আপডেট আমাদের কাছে আছে? তার মানে আপনি চিফ প্রসিকিউটর হয়েছেন, সেখানে দায়িত্বপ্রাপ্ত, আমি কোনো ভূমিকা রাখছেন না, আমরা কেন বলবো না? আমরা কোনো দৃশ্যমান দেখছি না সেখানে, নানা কারণে বহু নেতাকর্মী জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন। আমরা মনে করি সরকার তার জায়গা থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে অবস্থানটা দৃঢ় হওয়ার কথা তা না, বরং আমরা দেখলাম যে আজকে তো মাঠে আমরা আজকে সকালবেলা থেকে পুরো ঢাকা শহর মিছিল করেছি কেন? যাতে করে কোনো তারা এই সুযোগ তারা করতে না পারে। আসলে সরকার তাদের জায়গা থেকে সরে আসছে কিনা, বিশেষ করে আওয়ামী লীগ ইস্যুতে। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে আসলে একটা বয়ান হচ্ছে যে জামায়াত আসলে ফিরে আসবে, সেটিও আমরা এক সময় আমরা ভাবি নাই, কিন্তু ফিরে এসছে, এবং আসলে বাংলাদেশের রাজনীতিতে সব রাজনৈতিক দলই কোনো না কোনো ভাবে আবারও ফিরে এসছে। সেইভাবে যদি আসলে আওয়ামী লীগ ফিরে আসে, সেই সম্ভাবনার জায়গাটিতে জামায়াত নিজেদেরকে কোথায় দেখছে? প্রথমত জামাত কিন্তু কখনো হারিয়ে যায় নাই, জামাত সব সময় ছিল, জামাত আছে, জামাত ইসলামী থাকবে, এটা অনেকে ধারণা ছিল যে সব জামাত বিএনপি হয়ে যাবে। আমরা তখন হাসতাম মনে মনে, কি বলছে এটি। এখন সেই ধারণা হয়েছে যে জামাত গুপ্ত অবস্থায় ছিল। শুনেন, এটি আপনি বলতে পারেন, যদি আপনি কারোর উপর অন্যায় ব্লেম দেন দিতে পারেন, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের আমলটা তো তাড়াতাড়ি আমাদের বলে যাওয়াটা উচিত নয়। আমরা স্বাভাবিক চলতে পারতাম না, বাজার করতে পারতাম না, আমরা কোথাও স্বাভাবিকভাবে কোনো বিয়ের অনুষ্ঠান থেকে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল। তো এই যখন পরিবেশ ছিল, তখন আপনি যদি আমাকে ওইভাবে আপনি ইনসাল্ট করতে পারেন, আপনি মানুষ তো জানা অবস্থা এখানে কেমন ছিল। আমরা মনে করি সব অবস্থায় জামাত ইসলামীর তার কার্যক্রম স্বাভাবিক ছিল, কিন্তু আমরা ওপেন কাজ করতে পারিনি সরকারের রোশানলের কারণে। দেখুন, যেটা আমরা বলি, জামাত আওয়ামী লীগ এবার যেবার পতনটা হয়েছে, কিছু কথা বলেছেন যৌক্তিকভাবে, এবং উনি বলেছেন যে এবার ইলেকশন করলে হয়তো আওয়ামী লীগ সেকেন্ড হতো। এটা মনে হয় ওনার এজাম্পশনটা আমার কাছে মনে হয় সঠিক, উনি করেছেন, সঠিক হবে না, এই জন্য হবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতার থেকেও তো জনগণের ভোট পায় নাই, 5% আওয়ামী লীগকে ভোট দেয় নাই। সুতরাং বিপ্লবের পরে 1.5 বছরের মাথায় ইলেকশন করলে তার বিরোধী দল হবে, এটা আসলে কেউ বিশ্বাস করবে না। ইলেকশনটা করবে কি? তাদের নেতারা কেউ দেশে আছে, কার ব্যক্তিগত ইলেকশনটা হবে? সুতরাং এটি বলে কিন্তু অনেকেই প্রকারান্তরে জামাত ইসলামের উত্থানটাকে অনেকে সহ্য করতে পারেন, আমার কাছে মনে হচ্ছে, যেটা আরো হয়তো আমাদের ভালো ফলাফল করার সুযোগ ছিল না। কারণ আওয়ামী লীগের ভেতরেই জামায়াত ইসলামী বা শিবিরের নেতা কর্মীরা ছিলেন দীর্ঘদিন। এটি অসত্য কথা, এই বয়ানটা সত্য না, এটি রাজনৈতিক বয়ান। শুনেন, এটির ব্যাপারে আপনি আলোচনা তুলেছেন, কিন্তু যেটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশন কেন্দ্রিক, এটা তো আফিলিয়েট ডিভিশন মীমাংসা করে দিয়েছে, যে একজন নেতা তিনি ডিবেটর ছিলেন, তাকে সেখানে যেতে হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিচয় গোপন করে শিবির গিয়ে সেখানে ছাত্রলীগ হয়েছে। যদি হতোই, শোনেন, তাহলে 5টা বিশ্ববিদ্যালয় এরকম বোর্ড শিবির পাওয়ার কথা ছিল না, এটি বিশ্বাস করেন। এই কথাগুলো কেন আসছে জানেন? যাতে করে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে প্রত্যাখ্যান করে। যদি ধরুন, যদি সাদিক ক্যাম্প যদি ছাত্রলীগের কোটো ধরুন, তাহলে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগকে তাড়িয়েছে, তারা কেন আবার সাদিক ক্যাম্পকে বলেন বিহিভোটে ভোট দিবে? তার মানে আপনি যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছেন, শিক্ষার্থীদের বিপুল ভোটে সাদিক কাইম, SM ফরহাদকে ইলেক্টেড করার মধ্যে দিয়ে আপনার সেই ন্যারেটিভটা কিন্তু অলরেডি হাও হয়ে গেছে। তার মানে আওয়ামী লীগের হয়ে দীর্ঘদিন জামায়াত ইসলামী কিংবা শিবির কাজ করে নাই, কখনোই কাজ করেনি, সব অভিযোগই মিথ্যা। এটি মূলত নানা কারণে, নানা পরিবেশে বহু লোকের কিন্তু এটা অনেক রকমের প্রমাণ আছে। মুস্তাফা ফিরোজ, আপনার কাছে আসি। আমি তো দেখুন,
একজন রাতারাতি কিন্তু কেউ আওয়ামী লীগ থেকে শিবির হতে পারে না। হ্যাঁ, এটা খুব বুঝতে কঠিন। পেরেছি, জি। শিবিরের যে অবস্থা, যে মোস্তফা ফিরোজ, সিস্টেম, রাতারাতি আসলে কেউ একটা রাজনৈতিক দীর্ঘ দলকে সময় পরিবর্তন হয়ে রক্ত অন্য করে রাজনৈতিক দল কিন্তু হতে পারে না। শিবির হতে তেমনি হয়। রাতারাতি মানে আওয়ামী লীগেরও হয়তো এই মুহূর্তে ফিরে আসার ছাত্রলীগ, সুযোগ নাই। সকালে এসে শিবির, এই বৈশিষ্ট্য কখনো সম্ভব না। মোস্তফা ফিরোজ, জি, রাতারাতি আসলে একটি রাজনৈতিক দল হুট করে ফিরে আসবে সেই সুযোগও হয়তো এই মুহূর্তে নাই, কিন্তু যেটি আপনারা বলছিলেন যে কখনো কখনো হয়তো ফিরে আসার সুযোগ আছে। জামায়াত আবার অস্বীকার করলো যে তারা যেভাবেই ছিল কখনোই তারা আওয়ামী লীগের মধ্যে ছিল না। আওয়ামী লীগ এখন এইভাবে এই কৌশলে ফিরে আসতে পারে কিনা আবার? আওয়ামী লীগের রূপান্তর হবে এভাবে যখন নাকি তারা দেখবে এক পর্যায়ে যে শেখ হাসিনা যেভাবে নেতৃত্ব দিয়ে তিনি যেহেতু ভুলটা স্বীকার করছেন না, যেমন দেখেন এটা বাংলাদেশের একটা দুর্ভাগ্য, জামাত ইসলাম যেমন এখনও ৭১টা স্বীকার করে না, এই আওয়ামী লীগও গণভ্যুত্থানটা স্বীকার করে না। তো এর কারণে কিন্তু আওয়ামী লীগকেও কিন্তু খেসারত দিতে হবে। তো আমার ধারণা যে আওয়ামী লীগের নেতৃত্ব একসময় বোঝার পর জোহরা তাজউদ্দিনের মতন এরকম কোনো নেতা বা নেত্রী খুঁজে বের করবে এবং সেটি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সহসাই মেনে নেবে। কেন নেবে না? গণতান্ত্রিক আচরণ যদি করে অবশ্যই, কারণ একটা গণতান্ত্রিক শক্তিকে আপনি বিনাশ করবেন কি করে? হ্যাঁ, তারা ফ্যাসিস্ট কার্যক্রম করছে বলেই তো আজকে এই পর্যায়ে, কিন্তু মানে আওয়ামী লীগের বেসিকটা তো আর ফ্যাসিস্ট না। আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিছে, এটা তো বাস্তব, এটা তো ইতিহাস, এটা তো মানে কাটল করা যাবে না। তো সুতরাং আওয়ামী লীগ তার ফরম্যাটে যখন রাজনীতি করবে, নিজস্ব ফরম্যাটে অবশ্যই ফিরে আসবে এবং দেখবেন আগামী নির্বাচন আসতে আসতে আপনার পশ্চিমারাও বলবে, যদি তার মধ্যে রূপান্তরটা ঘটে, তখন পশ্চিমারাও বলবে যে একটা ডেমোক্রেটিক ফোর্সকে তোমরা কেন নির্বাচন করতে দিচ্ছ? কিন্তু এতে করে আওয়ামী লীগ আবার বেশি ভোট পাবে, অন্তত জামায়াতের চাইতে বেশি ভোট পাবে। আওয়ামী লীগের তো জনসমর্থন আছে। তো এখন দেখেন আওয়ামী লীগের দুইটা রূপ, একটা হচ্ছে যে শেখ হাসিনা নেতৃত্বে একটা আওয়ামী লীগ যেটা ফ্যাসিজম কায়েম করছে, কিন্তু সাধারণভাবে যারা আওয়ামী লীগ মনা সাধারণ মানুষ, কিন্তু আমি আওয়ামী লীগের দর্শনে বিশ্বাস করি, কিন্তু আওয়ামী লীগের ওই শাসন টাসন এইগুলি আমি পছন্দ করি না, এরকম লোক কি নাই? আছে তো। কারণ সেটা এই জন্যই বলি যে যখন নাকি একটা মুক্ত আবহাওয়ায় একটা নির্বাচন হবে তখন বোঝা যাবে কার কি অবস্থা। ধরেন এখন যে জামাতের এই অবস্থাটা কি যখন নাকি সব দল মিলে নির্বাচন করছে তখন কি সেই অবস্থাটা ছিল? তখন 5% 6% তারা ভোট পেয়েছে, তাই না? তখন আওয়ামী লীগের কত ছিল? গত 15 বছরে আমরা বুঝতে পারি নাই, কারণ আওয়ামী লীগের একটা মানে কৃত্রিম একটা জনসমর্থন তারা দেখেছে নির্বাচনের মধ্য দিয়ে। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের জনসমর্থন তখন অনেক ছিল। ফলে এখন দেখেন এই যে নেগেটিভ স্রোতের প্রতি মানুষের মানে আকর্ষণটা থাকে, এরশাদ এই কারণে দেখেন ওই জেলে বসেও 5টা আসন পায়। তো সুতরাং আগামীতে যদি নির্বাচনটা হয় তখন হয়তো বোঝা যাবে যে সাধারণ মানুষের মধ্য থেকে যদি আওয়ামী লীগ বের হয়ে আসে তখন তারা বিরোধী রাজনৈতিক দলের নেতা অভিযোগ করলেন থেকে আওয়ামী লীগের বের হয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ এই আওয়ামী লীগ পচে গলে গন্ধ হয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, একদম টপ টু বটম। তারা প্রত্যেকেই এই গণহত্যার সাথে জড়িত, দুর্নীতি, লুটপাট এবং যথেচ্ছাচার এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে দমন নিপীড়ন করা, তাদেরকে মানে একটা গণবিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়েছিল আওয়ামী লীগ নামটাই পরিণত হয়েছে এবং একটা গণশত্রুতে তারা পরিণত হয়েছে। আমি কি শেষ করি? শুধু আমি জানতে চাই আর কি, কিন্তু এই নির্বাচনের সময় আমরা দেখলাম যে জামাত এবং বিএনপি সবাই তৃণমূলে তাদের ভোটের জন্য আমরা যেটা করেছি, শুনেন, তৃণমূলে এখন স্বাভাবিকভাবে আমি যারা আওয়ামী লীগের নেতৃত্ব বাদ দেন, সাধারণ যে ভোটাররা আছে তারা কি বাংলাদেশে থাকতে পারবে না? তারা কি বাংলাদেশের নাগরিক না? আমরা তো তারাও তো জনগণের একটা অংশ, সে কারণে তাদের কাছে আমরা সবার কাছে আমরা ভোট চেয়েছি। শুধু আওয়ামী লীগ কেন, আমরা জনগণের কাছে ভোট চেয়েছি। আমরা আওয়ামী লীগের কাছে ওইরকম পার্টিকুলার আওয়ামী লীগ ধরে কিন্তু আমরা ভোট চাইনি। কিন্তু আজকে এই যে আওয়ামী লীগ আপনার ধরেন এই যে নির্বাচনের দেখেন পরের দিনই তারা কি করলো, বিভিন্ন জায়গায় তাদের অফিস খোলা শুরু করে দিল, পতাকা উঠানো শুরু করে দিল। এরা কারা? এরা তো গণধিকৃত, তারা পালাতক ছিল। বিএনপি আমরা কখনোই এই সুযোগ করে দিইনি বা দিতে পারি না। আজকে এখানে জামাতের আতিকুর রহমান সাহেব কতগুলো কথা বললেন। তিনি বললেন যে রাতারাতি কেউ আওয়ামী লীগ থেকে জামাত হয়ে যেতে পারে না, শিবির হয়ে যেতে পারে না। রাতারাতি না তো, তারা তো আওয়ামী লীগের মধ্যে গুপ্ত হয়েছিল। আওয়ামী লীগের শিবিরের একসময় যারা স্লোগান দিয়েছে আওয়ামী লীগের, শেখ হাসিনা নামে, আওয়ামী লীগের নামে, তাদেরকে পরে 5ই আগস্টে পরে দেখলাম হঠাৎ করে তারা শিবিরের নেতা। তাদের সেই আওয়ামী লীগের মিছিলের ছবি, ছাত্রলীগের মিছিলের ছবি, পরে আবার শিবিরের মিছিলের ছবি পাশাপাশি তো আমরা দেখতে পেয়েছি। এটা তো সবাই দেখতে পেয়েছে, এটা তো অস্বীকার করার কোনো পথ নাই। আমি তো শেষ করি। তিনি বলেছেন বিএনপি 50% সমর্থন নিয়ে বল এখন জামাতের পায়ে ঠেলে দিয়েছে। কেন? বিএনপি এখনো জনসমর্থন নিয়েই টিকে আছে। বিএনপি আপনার এই গত 4 মাসে জনগণের কাছে যে দেওয়া ওয়াদা তারা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করছে। আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই যে এত বড় একটা লাইন শেষ করি, এই যে